দেখো, দশম শ্রেণীর চ্যাপ্টার নাম্বার 15 আজকে যেটা আলোচনা হবে সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। ঠিক আছে, এটা খুব ভালো করে বুঝবি। এটার জন্য এই চ্যাপ্টার থেকে যতগুলো ম্যাথস এক্সামে আসবে সেই ম্যাথসগুলো যদি সলভ করতে চাও, যেটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে এখানকার থিওরি। খুব ভালো করে জানতে হবে। ঠিক আছে, তো চলো আগে আমরা বুঝবো যে চ্যাপ্টারটা কি নিয়ে আলোচিত হবে। ঠিক আছে, দেখো ভালো করে, প্রথমে লেখা আছে বৃত্ত। তোমরা কেউ কোনো কথা বলো না, চুপচাপ বোঝো আগে। থিওরি যখন বুঝবে শুধু বুঝবে, লেখার দরকার নেই। যখন আমি লিখতে বলবো তখন লিখবে। এবার লেখা আছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। আগে জানবো বৃত্ত কি জিনিস। তো তোমরা একটা বৃত্তের তোমার ধারণা ছোটবেলায় পেয়েছিলে যে একটা, এটা মনে করো খুঁটি আছে কোনো একটা মাঠে, আর এখানে একটা দড়ি দিয়ে এভাবে একটা গরুকে এখানে বেঁধে দিলাম। এটা আমার গরু মনে করো, এটা খুঁটি, খুঁটটা। এবার সেই গরুটা কি করছে, এই দড়িটাকে টান টান রেখে ঘাস খাচ্ছে, আর চারদিকে এভাবে করে ছুটছে, এভাবে করে ও ছুটছে। তাহলে একটা একটা ও গোল আকার ধারণ করবে। যে বরাবর ও ঘুরে আসলো দড়িকে টান টান রেখে, সেই যে একটা চিহ্ন ফেলে আসলো ওই, এই চিত্রটার নামই হচ্ছে বৃত্ত। আর এই যে দড়িটা আছে, দড়িটার নাম হচ্ছে ব্যাসার্ধ। আর এই যে খুঁটিটা আছে, খুঁটিটার নাম হচ্ছে কেন্দ্রবিন্দু। বুঝে গেলে? এটাকে এবার যদি ভালো করে বলি, একটা কাঁটা কম্পাস নেবে বা পেন্সিল কম্পাস নেবে। পেন্সিল কম্পাসটাকে বসিয়ে পেন্সিলটাকে ঘুরিয়ে দিলে পরে যেটা আমরা এরকম আকারটা পাচ্ছি তার নাম হচ্ছে বৃত্ত। তো এটা চিত্রের নাম হচ্ছে বৃত্ত। তোমরা সকলেই জানো, কথা বলো না। তো বৃত্ত বুঝে গেছো তাহলে। এবার এই বৃত্তের এটার নাম কি? কেন্দ্রবিন্দু। একে আমরা সাধারণত ও দিয়ে লিখে থাকি। তুমি যেমন তা দিয়ে লিখতে পারো, আমি ও দিয়ে লিখেছি। ও মানে মানে ও দিয়ে ভালো একটা কেন্দ্রকে বোঝাই। আর এটার নাম হচ্ছে একটা বৃত্ত। আর ও থেকে, শোনো, এই যে বৃত্ত আছে, বৃত্তের যে লাইনটা, গোলাকার যে লাইনটা, সেই লাইনটার নাম হচ্ছে পরিধি। তা এখান থেকে শুরু করি আমি, তাই এই অবধি যে লাইনটা যত লম্বা আছে, এবার আবার কেটে দিলাম, আর এটাকে আমরা লম্বা করে দিলাম। তো এমনি দেখতে হয়ে যাবে না? ওই লম্বা যে লাইনটা, তার মানটা যে বা তার তার নাম বলবো পরিধি। তাহলে এই কেন্দ্র থেকে পরিধি অবধি এই যে দূরত্বটা, এটা দূরত্বের নাম হচ্ছে ব্যাসার্ধ। একে আমরা আর দিয়ে লিখি। আর মানে হচ্ছে রেডিয়াস। এগুলো ভালো করে বুঝে নাও। ব্যাসার্ধ, এই ব্যাসার্ধকে আমরা লিখি আর দিয়ে। কি দিয়ে বলো? আর দিয়ে। কেন? অ্যাকচুয়ালি আর এর মানে হচ্ছে রেডিয়াস। কি বলো? রেডিয়াস। আর যদি এই বাহুটাকে এখান থেকে এমনি করে বাড়াতে বাড়াতে যদি এইদিকে ঠেকিয়ে দিই, তাহলে এটাও একটা রেডিয়াস, এটাও একটা আর। তাহলে তাহলে এখান থেকে এটা অব্দি কত? 2r। এটার নাম হচ্ছে ব্যাস। এটার নাম কি? ব্যাস। তাহলে এই যে ব্যাস আছে, এই ব্যাসকে আমরা লিখি 2r দিয়ে। 2r কেন? এটা আর, এটা আর, তো 2r। এই 2r একে আমরা লিখি ডি দিয়ে লিখি। কি দিয়ে বলো? ডি দিয়ে লিখি। ডি সমান সমান 2r। ডি কেন? ডি মানে হচ্ছে ডায়ামিটার। ডি মানে ডায়ামিটার। ডায়ামিটার মানেই হচ্ছে ব্যাস। ঠিক আছে, আমি এটা এখানে না লিখে বরং এটা এখানে লিখছি, রেডিয়াস। আর যেটা ব্যাস আছে একে বলবো ডায়ামিটার। ঠিক আছে, তাই ডায়ামিটারের ডি ওই জন্য ডি দিয়ে লিখলাম, ব্যাসার্ধর আর ওই জন্য আর দিয়ে লিখলাম। এখানে যদি আর এর মান হয়, কথার কথা বলছি, 7 সেন্টিমিটার, তাহলে বলো তো কত হবে? তাহলে ব্যাস কত হবে? তাহলে 14 সেন্টিমিটার। ডবল হয়ে যাবে নিশ্চয়ই। আমরা এতটা আগে শিখে এসেছি, ক্লাস 9-এ শিখে এসেছি, 8-এ শিখে এসেছি। কিন্তু আজকে যেটা জানবো সেটা কিন্তু বৃত্তের স্পর্শক জিনিস কি জানবো। স্পর্শক কথাটা এসছে স্পর্শ থেকে। এই যে স্পর্শ, এই যে স্পর্শ হয়ে গেল মানে কি? জাস্ট টাচ, ছুঁয়ে চলে গেল। তাহলে কেমন স্যার? দেখো ভালো করে দেখো, আমি 3টা বৃত্ত আঁকছি। একটা বৃত্ত, দুটা বৃত্ত, আর এটা একটা 3টা বৃত্ত আঁকলাম। এবার বললাম যে তুমি 3টে তুমি লাইন আঁকো। এ কি করেছে? এরকম একটা লাইন এঁকে দিয়েছে। ও কি করেছে? ও একটা লাইন এরকম এঁকে চলে গেছে, আর আমি এরকম এঁকে চলে গেছি। তাহলে দেখো তো, এই লাইনটা যখন গেছে, এই বৃত্তকে পুরো ছেদ করে চলে গেছে, তো এটা লাইনের নাম হচ্ছে ছেদক।
এটার নাম ছেদক। কেন? ও ছেদ করে চলে গেছে। এটা লাইনের নামও কি? ছেদক। কেন? ছেদ করে চলে গেছে। কিন্তু এই লাইনটা ছেদ করেনি, এ জাস্ট ছুঁয়ে চলে গেছে। যে ছুঁয়ে চলে গেছে বা স্পর্শ করে চলে গেছে তার নাম হচ্ছে স্পর্শক। কি লিখছে এটা? ঠিক ছিল নাকি? স্পর্শক। তাহলে যে স্পর্শ, দেখো জাস্ট ছুঁয়ে চলে গেছে না, ছেদ করেছে, তো এটা লেখার নাম হচ্ছে স্পর্শক। তাহলে আজকে যতগুলো গল্প হবে এই স্পর্শক নিয়েই গল্প হবে। দেখো, বৃত্তের স্পর্শ আছে। এই বৃত্তের স্পর্শক সংক্রান্ত কিছু আমরা থিওরি বা থিওরেম জানবো, তাই এটা চ্যাপ্টারের নামই হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। এবার প্রশ্ন আমার তোমার জন্য। প্রশ্ন হচ্ছে, এই যে ছেদক আছে, এই বৃত্তটাকে কতগুলো পয়েন্টে ছেদ করেছে? এই ছেদকটা এই বৃত্তকে কতগুলো পয়েন্টে ছেদ করেছে? দুটো পয়েন্টে। স্যার, একটা এখানে ছেদ করেছে, একটা এখানে ছেদ করেছে। তুমি বলো, এই পয়েন্টটা বা এই লাইনটা বা ছেদকটা কতগুলো পয়েন্টে ছেদ করেছে? এই একটা পয়েন্টে আর এই একটা পয়েন্টে। কিন্তু যে ছুঁয়ে গেছে ও একটাই পয়েন্টে ছুঁয়ে গেছে, সেটা হচ্ছে এই পয়েন্টটা। ক্লিয়ার না? তাহলে তোমাকে যদি বলা হয় ছেদক আর স্পর্শক, পার্থক্য আছে না নাই এদের মধ্যে? মেন পার্থক্য হচ্ছে, স্যার ছেদক কিন্তু দুটো পয়েন্টে কাট করবে আর স্পর্শক একটা পয়েন্টে টাচ করবে। আশা করি তোমরা বুঝে গেছো ব্যাপারটা। লেখো, এই যে আমরা এই যে এতগুলো ত্রিভুজ আঁকলাম এবং ত্রিভুজের বৃত্ত আঁকলাম, ত্রিভুজ না বৃত্ত, এই যে এতগুলো বৃত্ত আঁকলাম, এই প্রত্যেকটা বৃত্তের ক্ষেত্রে আমরা পরিচয় পেয়ে গেছি যে এটার নাম ছেদক, এটার নাম ছেদক, এটার নাম স্পর্শক। ছেদক দুটো পয়েন্টে ছেদ করে, কিন্তু স্পর্শক একটা পয়েন্টে ছেদ করে। কিন্তু এই যে স্পর্শক গেছে, মন দিয়ে বোঝো, এই যে স্পর্শক গেছে একটা পয়েন্টে গেছে এবং ছেদক দুটো পয়েন্টে ছেদ করেছে। এই দুটো পয়েন্টকে যদি নাম দিই, একটা এ পয়েন্ট একটা বি পয়েন্ট, তাহলে এ থেকে বি এর যে দূরত্ব সেটার নাম হচ্ছে এই বৃত্তের ক্ষেত্রে জ্যা। তাহলে এখানে জ্যা কোনটা বলো? এখানে এ বি হচ্ছে তাহলে কি জ্যা। ওকে, এখানে তাহলে বলো, এটা আমি বলি সি ডি, তাহলে সি ডি কি এখানে তাহলে বলো জ্যা। আর এখানে এটা একটা পয়েন্ট এ মনে করো, এ কিন্তু জ্যা হতে পারে না, একটা পয়েন্ট জাস্ট সিম্পলি, এটা হচ্ছে স্পর্শ বিন্দু। ওকে, এবার খুব মন দিয়ে বোঝো, এই যে এ বি একটা যে, সিডি একটা যে, তাহলে এখানে আমি যদি নাম বলি এম এন, এটা কি জ্যা হবে কি হবে না? এটাও একটা জ্যা, কিন্তু একটা শর্ত আছে, এই জ্যাটা যে আছে সব থেকে বড় জ্যা, এর থেকে বড় জ্যা আর বৃত্তে তোমরা পাবে না। কেন? এটা আবার ব্যাস আছে না? তাহলে বৃত্তের সব থেকে যেটা বড় জ্যা তার নাম কি? ব্যাস। তাহলে ব্যাসই হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা। বুঝে গেলে? এবার এখান থেকে একটা জিনিস জানতে হবে আমাদেরকে, শোনো মন দিয়ে, খুব মন দিয়ে বোঝো, যে এটা একটা ধরে নাও যে কোনো লাইন আছে, এটা একটা যে কোনো লাইন আছে এবং সেই লাইনের ওপরে এরকম একটা জায়গায় যে কোনো পয়েন্ট আছে, একটা পয়েন্ট আছে এবং সেই পয়েন্ট থেকে তুমি অনেকগুলো লাইন এর উপর টেনেছো আর দিয়ে ছেদ করেছো। এক লাইন এভাবে টেনেছো, একটা এভাবে টেনেছো, একটা এভাবে, একটা এভাবে, এভাবে তুমি এই পি বিন্দু থেকে অনেকগুলো লাইন তুমি টেনেছো। একটা এটা মনে করো পি এ, পি বি, পি সি, পি ডি, পিই, পি এফ, পি জি। তোমরা আমাকে বলতে পারবে কোন লাইনটা সব থেকে ছোট? পি ডি। তাহলে পি ডি লাইনটা সব থেকে কি ক্ষুদ্রতম না? ক্ষুদ্রতম। তাহলে খেয়াল রাখবে, এখানে যতগুলো লাইন আছে, যতগুলো লাইন আমি এঁকেছি পি বিন্দু থেকে, সবগুলো লাইনের মধ্যে যে লাইনটা ক্ষুদ্রতম সেই একমাত্র এই লাইনটার উপর লম্ব। দেখো তো, এই কোণের মানটা কত? 90 ডিগ্রি। তাহলে এই বাহুটা, এই বাহুটার উপর কি আছে? লম্ব অবস্থায় আছে।
যেমন আমি লম্ব হয়ে আছি না, কার উপর? মেঝের উপর। কিন্তু আমি যদি এভাবে থাকি, লম্ব হয়ে আছি আর লম্ব হয়ে আছি, কিন্তু এবার লম্ব হয়ে আছি। এর মানেটা হচ্ছে তাহলে যে বাহুটা লম্ব হয়ে থাকবে তার মানটা সব থেকে ছোট হবে। তাহলে দেখো এখানে যদি সবগুলো আমি মান মেজার করি, পি এ, পিবি, পিসি সবগুলো মেজার করলাম, সব থেকে ছোট বাহু হবে পিডি। এর মানে পিডি ওখানে কি আছে? লম্ব আছে। বলো তো পি এ কি লম্ব আছে? এ তো হেলানো আছে। পি জি লম্ব আছে, ও তো হেলানো আছে। কিন্তু পিডি স্ট্রেট, সব থেকে ছোট্ট লাইন। ক্লিয়ার না? ক্লিয়ার না? ওকে ফাইন। এবার তাহলে এর উপরে ভিত্তি করে আমরা একটা উপপাদ্য আজকে বুঝবো। আচ্ছা আরেকটা জিনিস শোনো মন দিয়ে। তাহলে আচ্ছা শোনো, হ্যালো, এর উপরে ভিত্তি করে আমরা একটা বৃত্ত আঁকলাম। এটা কি একটা বৃত্ত? এটা কি টানলাম একটা, এটা কি একটা কেন্দ্র। তাহলে এবার এটার নাম কি? বেশি হইলো, ছুঁয়ে তো গেল না রে। বেশ, ছুঁয়ে যা। থামো, ছুঁয়ে যাচ্ছে না, থামো। আর যাবে না রে, গেটিস দিতে মনে হচ্ছে। এখন কি দিতে হবে? গেটিস। ঠিক আছে, এবার ছুঁয়ে চলে গেছে। এটার তো টাইম লাগে এত। দেখো তাহলে এবার এটা একটা রেখা চলে গেছে, তাই এই রেখার নাম কি? স্পর্শক। তাহলে এ কটা পয়েন্টে ছেদ করেছে? একটা পয়েন্টে। এটার নাম কি? কেন্দ্রবিন্দু। তাহলে কেন্দ্রবিন্দু থেকে তুমি লাইন অনেকগুলো ড্র করো। এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন। বলো কোন লাইনটা সব থেকে ছোট? যে লাইনটা স্পর্শ বিন্দুতে কাট করেছে, এই লাইনটা না? এই লাইনটাই একমাত্র স্পর্শ বিন্দুতে ছেদ করেছে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম তাহলে এই বাহুটা এর উপর কি আছে? লম্ব। তোমরা বলতে পারবে এই বাহুটার নাম কি? এটা না, এই বাহুটা এই বৃত্তের সম্পর্কে কি লাগলো? ব্যাসার্ধ। কে বললো? দারুণ ছেলে। দেখো ভালো, এটা কি সেন্টার? আমি বলেছিলাম না সেন্টার থেকে পরিধি অব্দি যে দূরত্ব তার নাম কি? ব্যাসার্ধ। তো এটার নাম কি? ব্যাসার্ধ। আর এটার নাম কি? স্পর্শক। কেন? স্পর্শ করে গেছে। তাহলে ব্যাসার্ধ আর স্পর্শক এর মাঝের কোণ কত? 90 ডিগ্রি। এর মানে এরা পরস্পর লম্ব। আমি তাহলে কি? ব্যাসার্ধ। আর ভূমিটা কি? স্পর্শক। তাহলে ব্যাসার্ধ সব সময় স্পর্শকের উপর কি? লম্ব। কথাটা ভালো করে লিখে নাও যে ব্যাসার্ধ সব সময় স্পর্শকের উপর লম্ব। এই কথাটা মাথার মধ্যে গেঁথে নাও যে ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর কি? লম্ব। বলো আমাকে, স্পর্শক আর ব্যাসার্ধ পরস্পর লম্ব। তাহলে সেই কেন্দ্রবিন্দু থেকে আমি স্পর্শকের উপর যতগুলো লাইন টানবো, কোন লাইনটা ওই স্পর্শকের উপর লম্ব হবে? ব্যাসার্ধ। ঠিক দেখা হয়েছে। নেক্সট, এবারে যদি একটা আমি বৃত্ত এঁকে দিই এবং সেই বৃত্তের এটা মনে করো স্পর্শক, এটা হালকা একটু গেটিস দিলাম মনে করো, কারণ হচ্ছে না। হ্যাঁ, তো এটা যদি হ্যাঁ হ্যাঁ এটা যদি স্পর্শক হয় তাহলে এই এটা এটা বিন্দুর নাম কি? স্পর্শ বিন্দু। আর এটার নাম স্পর্শক। তাহলে স্পর্শকটা এই মানে বৃত্তকে কটা পয়েন্টে টাচ করেছে? একটা পয়েন্টে। তাই এই একটা পয়েন্টে কতগুলো স্পর্শ টানা যায়? একটাই টানা যাবে। এইখানে তুমি যেটা স্পর্শ পাবে একটাই, শুধু এটাই পাবে, আর পাবে না। পাবে কি? পাবে না। তুমি যদি বলো স্যার একটা এরকম পেলে তো হয়, এরকম এখানে টাচ করে যাবে, এই দেখো এখানে টাচ করে গেল, এখানে টাচ করবে কি? এখানে টাচ করে দিলে ওকে এভাবে যেতে হবে ওকে। বুঝতে পেরেছো? চলো ঠিক আছে। এবার এখান থেকে আমরা আজকে একটা উপপাদ্য দেখব। চলো এবার তোমাদের বলি কেমন উপপাদ্য হয়।
হুম, উপপাদ্যের নাম হচ্ছে বৃত্তের কোন, এই দেখো পেজ নাম্বার 208। শোনো, খুব মন দিয়ে বোঝো। তোমাদের পরীক্ষায় এই যে একটা হচ্ছে উপপাদ্য, আরেক হচ্ছে সম্পাদ্য। সম্পাদ্য মানে তোমাকে আঁকাআঁকি করতে হবে, ওটা এখন আমি আসিনি। এখন যেটা নাম্বার 1-এ আছে সেটা হচ্ছে উপপাদ্য। তোমাদের পরীক্ষায় একটা উপপাদ্য থাকবে 4 নম্বরের জন্য। তো যদি এরকম একটা উপপাদ্য করতে হয় তাহলে কি কি করতে হবে, এবং যদি সেটা আনকমনও আসে, স্যার এমন উপপাদ্য এসে পড়িনি, তাহলে কি মার্কস পাবো? পাবে তুমি। জাস্ট আজকের ক্লাসটা তোমাকে ভালো করে বুঝতে হবে। দেখো লেখা আছে প্রশ্ন যে বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও ওই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত, প্রমাণ করো। এটাকে প্রমাণ করতে হলে তোমাকে জাস্ট একটা জিনিস জানতে হবে। কি কি? প্রত্যেকটা শব্দের মানে তোমাকে জানতে হবে। লেখা আছে বৃত্ত মানে সকলেই জানো, গোল একটা আঁকতে বলেছে, জাস্ট চুপচাপ চোখটা বন্ধ করে তুমি একটা গোল জাস্ট আঁকো, বৃত্ত আঁকো। দেখো তাহলে প্রথমে কি আঁকবো বলে, একটা বৃত্ত। কেন প্রথমে কি লেখা আছে? বৃত্ত। শুধু এটা এটার জন্য বলছি না, যে কোনো উপপাদ্য, যে কোনো উপপাদ্য আসুক না কেন, সে বৃত্ত হোক বা যাই হোক, যেটা নিয়ম বলছি আজকে জাস্ট ফলো করবে, তোমার গ্যারেন্টি মিলবে। যে নাও পড়ে তুই পারবে, নাও পড়ে গেলে তুই পারবে। কি করে? দেখো প্রথমে কি লেখা আছে? বৃত্ত। তুমি জাস্ট প্রথমে একটা বৃত্ত আঁকবে। তা দেখো বৃত্ত আঁকলাম, আঁকলাম বৃত্ত। কথা বলো না। বৃত্তের কোনো বিন্দুতে, তাহলে যে কোনো বিন্দু, তাহলে যে কোনো বিন্দু, এটা একটা যে কোনো বিন্দু হতে পারে, হতেই পারে যে কোনো বিন্দু। তুমি এখানেও নিতে পারতে, এখানেও নিতে পারতে, এখানে নিতে পারতে। আমি এখানে নিলাম কেন? এখানে কাজ করে আমি অভ্যস্ত আছি। তাহলে বৃত্তের কোনো বিন্দুতে, ওটা বিন্দু নিলাম। তুমি ইচ্ছা মতো একটা নাম দিতে পারো, আমি নাম দিলাম পি, নাম দিলাম পি মানে পয়েন্ট। তুমি যে কোনো নাম দিতে পারে, তুমি এ দিতে পারো, আমার নাম দিয়ে এ লিখতে পারো তুমি, ঠিক আছে? এর নাম দিয়ে বি লিখতে পারো, তোমার ইচ্ছা। তাহলে বৃত্তের, শোনো, বৃত্তের কোনো বিন্দুতে মানে এই পি বিন্দুতে স্পর্শক, তাহলে কি টানবো? এই যে স্পর্শক। এত বাজে হচ্ছে স্পর্শকটা আজকাল, এই যে স্পর্শক টেনে দিয়েছি। তাহলে কি হচ্ছে বলো? স্পর্শক আঁকা গেল কমপ্লিট। এই আগে বুঝো, তাহলে বিন্দুতে কি হলো বলো? স্পর্শ। ও ওই স্পর্শ বিন্দুগামী, কোনটা স্পর্শ বিন্দু? এটা। এই স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, কোনটা ব্যাসার্ধ? এই সেন্টার থেকে, এই সেন্টার থেকে এটা কি ব্যাসার্ধ? ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে আছে। পরস্পর মানে কে কে? একটা স্পর্শের কথা বলছে, আরটা বলছে ব্যাসার্ধ। তাহলে কোনটা স্পর্শক? এটা। এর নাম আছে একটা, মনে করো এক্স ওয়াই নাম দিলাম। তাহলে এক্স ওয়াই, আর এটার নাম কি? ওপি। তাহলে স্পর্শকের নাম কি? স্পর্শক এক্স ওয়াই। আর ব্যাসার্ধ কি? পরস্পর লম্ব। এটা আমাকে প্রমাণ করতে বলেছে, তাই তো? তাহলে এই লেখাটা পড়ে ছবি আঁকা কমপ্লিট না? একটা কাজ হয়ে গেল, এটা করলেই তুমি 1 পেয়ে গেলে। কথা বুঝলে কি বুঝলে না? ক্লিয়ার না? আঁকো এবার। তাহলে জাস্ট এই লাইনটা পড়ে, এটা আমি এখানে দিয়েছি বলে এই লাইন পড়লে, যদি পরীক্ষায় যে লাইন থাকবে চুপচাপ পড়ে ছবিটা এঁকে নিল। এবার প্রথম তোমাকে 1 নাম্বার দিয়ে একটা পয়েন্ট লিখতে হবে। কি লিখতে হবে? প্রদত্ত। এর মানে কি স্যার? প্রদত্ত মানে দেওয়া আছে। প্রদত্ত মানে কি? দেওয়া আছে। কি দেওয়া আছে? এই যে লাইন লেখা আছে, দেওয়া আছে। তুমি এটাই লাইন দেখে দেখে জাস্ট লিখবে, কিন্তু একটু নিজের বুদ্ধি খাটিয়ে। কি বুদ্ধি খাটিয়ে? দেখো লেখা আছে না, বৃত্ত কোনো বিন্দু স্পর্শক আছে না, এই কথাটি লিখবে। তুমি কি হবে? বৃত্ত না বলে বলবে ও কেন্দ্রীয় বৃত্ত। কোনো বিন্দু তুমি কি বলবে? পি বিন্দু। স্পর্শক তুমি না না বলে কি বলবে? এক্স ওয়াই স্পর্শক। বলতে পারবে কি পারবে না? তা লেখাটাকে গুছিয়ে লিখতে হবে। সকলেই পারবে তোমার লিখতে, আশা করি। তা কি বলে বলো তাহলে? তোমার বৃত্তটা কি বলবে? যে ও কেন্দ্রীয় বৃত্তের, বৃত্তের স্পর্শক কত? হ্যাঁ, কোনো বিন্দুতে আছে না? তাহলে কি পি বিন্দুতে
বলো বি বিন্দুতে কি বলো স্পর্শক কত বলো এক্স ওয়াই না, এক্স ওয়াই হয়ে গেল লাইন। তাহলে এইটুকু লাইনটা জাস্ট লিখে ফেললাম। ও বা এবং, দেখো লিখছি এবং, এবং দেখো ভালো করে ওই স্পর্শ বিন্দুগামী মানে কোন বিন্দুগামী, পি বিন্দুগামী। স্পর্শ বিন্দু কোনটা, পি। তাহলে এখানে স্পর্শ বিন্দুগামী না লিখে কি বলবো, পি বিন্দুগামী, পি বিন্দুগামী ব্যাসার্ধ নাম কি বলো, ওপি, ওপি ব্যাসার্ধ হয়ে গেল না, জাস্ট দাঁড়িয়ে দিলাম। এটা লিখে তুমি এক পেয়ে গেলে। হ্যাঁ হ্যাঁ, কথা বুঝলে কি বুঝলে না। এবার দেবো 2 নাম্বার পয়েন্ট। তাহলে প্রদত্ত কথাটা মুখস্থ করতে হয়েছে আমাকে। কোত্থেকে পেলাম, লাইন থেকে। ছবি কোত্থেকে পেয়েছি, লাইন থেকে। প্রদত্ত লাইন থেকে, যেগুলো কোশ্চেন দেওয়া আছে তা থেকেই। এবার কি লিখবো, 2 নম্বরে কি লিখবো, প্রামাণ্য মানে কি প্রমাণ করব আমি। তা লিখবো এখানে প্রামাণ্য। তাহলে বলো কি প্রমাণ করব, তোমাকে প্রমাণ করতে বলেছে পরস্পর লম্ব। পরস্পর লম্ব, কে কে লম্ব না, একটা হচ্ছে স্পর্শক আর একটাকে ব্যাসার্ধ। স্পর্শক কে, এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই লম্ব কে বলো, ওপি। এটাও লিখতে পারো, এটাও লিখতে পারো, কিংবা এটা না লিখে তুমি এটাও লিখতে পারো, এক্স ওয়াই লম্ব ওপি। এটা হচ্ছে লম্বের চিহ্ন, মানে এরকম এটা টান দিয়ে নিচে উপর দিয়ে এরকম লম্ব। এটা লেখো কিংবা এটা লেখো, তাহলে প্রামাণ্য হয়ে গেল তাই না। 2 নাম্বার পেয়ে গেলে, বুঝলে কি বুঝলে না। দেখো কেন বলছি, এত বুঝাচ্ছি, আর যদি না যদি পরীক্ষা করতে রাগ উঠবে না। তাহলে 2টা পয়েন্ট হয়ে গেল কমপ্লিট, 2 পেয়ে গেছো। 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বারটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে। কি, এই যে আমি কথাগুলো বলছি ক্লাসে, আমি যেগুলো থিওরি আলোচনা করেছি, এটা এবার এখান থেকে মাথায় নিয়ে আসতে হবে যে স্যার কি বলেছিল। তো স্যার তো বলেছিল যে এটা যদি লম্ব প্রমাণ করতে হয় তাহলে স্যার কিন্তু এখান থেকে অনেকগুলো লাইন টেনেছিল, এটা মাথায় নিয়ে আসতে হবে। দেখো লাইন এখানে অনেকগুলো নয়, লাইন টানবো একটা। তো তুমি এদিকে টানতে পারো কিংবা ওদিকে টানতে পারো। তো আমি যদি এদিকেই টানি তাহলে এই বরাবর একটা লাইন জাস্ট টেনে দিলাম। তাহলে এই কথাটা আমি এক্সট্রা কাজ করলাম না, এক্সট্রা আমি আঁকলাম। তাহলে তোমাকে একটা পয়েন্ট লিখতে হবে অঙ্কন। তাহলে এই অঙ্কন পয়েন্টটা কিন্তু এখান থেকে আসবে না, কোত্থেকে, এই যে আমি থিওরি তোমাকে বোঝাচ্ছি, তুমি বাড়িতে কষ্ট করে এখানে পড়তে আসছো এই জ্ঞান থেকে। তাহলে তুমি কি লিখবে, অঙ্কন। কি অঙ্কন, তুমি বলবে যে এই যে এক্স ওয়াই স্পর্শক আছে, এই এক্স ওয়াই স্পর্শকের ওপর যে কোনো একটা বিন্দু, এটার নাম দিলাম কিউ। বুঝো ভালো করে, তাহলে এক্স ওয়াই স্পর্শকের ওপর যে কোনো একটি বিন্দু কিউ, যেটি বৃত্তের বাইরে আছে, এবং ও এবং কিউ কি করলাম, যুক্ত করে দিলাম। এটা কি করলাম, অঙ্কন না। তোমাকে লিখতে হবে তাহলে কি বলো, এক্স ওয়াই, বলো এক্স ওয়াই স্পর্শকের ওপর, ওপর যে কোনো বিন্দু, বলো যে কোনো বিন্দু কি কিউ, এবং যুক্ত করলাম কাকে কাকে, ও আর কিউ যুক্ত করলাম। এতটা করতে পারবে কি পারবে না পরীক্ষায়, জাস্ট অঙ্কন কমপ্লিট। 3 নাম্বার পেয়ে গেলে, 3 তুমি পেয়ে গেছো, থাকবে 5 বললাম, 4 বা 5 থাকবে। এবার লাস্ট একটা পয়েন্ট লিখবো আমরা, প্রমাণ। এবার আমরা প্রমাণটা করব। যদি কেউ প্রমাণটা নাও করে এতটুকু করে আসে 2-3 নাম্বার পাচ্ছে, ওই দারুণ ব্যাপার না। এই জন্য ফেল তো দূরের কথা, সবাই ফুল মার্কস পাবে পরীক্ষায়। তাহলে প্রমাণ করবো এবার আমরা, এত আগে লেখো, এটা প্রামাণ্য, এটা প্রমাণ। প্রামাণ্য মানে তুমি কি প্রমাণ করতে যাচ্ছ, আর প্রমাণ মানে তুমি প্রমাণটা এখন করছো। বোঝা গেল, হ্যাঁ হ্যাঁ, প্রদত্ত মানে দেওয়া আছে, এটা বললাম না প্রথমে। আমি তো বলেই দিয়েছি যখন বোঝাবো তখন বুঝবে, লেখা লিখতে হবে লিখবে, কিন্তু লেখা আর বোঝা একসঙ্গে করলে পরে হয় তুমি লিখবে না বুঝে কোনো টাকা শোনে, দুটো আমরা একসঙ্গে হয় না।
প্রমাণ করব এবার আমরা কি, এই যে প্রামাণ্য মানে এক্স ওয়াই এর সঙ্গে ওপি যে লম্ব আছে এটা আমরা প্রমাণ করব। তো চলো প্রমাণটা এবার করা যাক। তাহলে তাহলে প্রথমে যেটা আমরা বলতে পারবো সেটা হচ্ছে যে এক্স ওয়াই হচ্ছে পি বিন্দুগামী একটা স্পর্শক, তাই তো? ঠিক আছে। আচ্ছা, এবং ও পিটা হচ্ছে কি বলো, ব্যাসার্ধ। কিন্তু ও কিউটা কি ব্যাসার্ধ আছে? ব্যাসার্ধ নেই। আচ্ছা, এটা এখানে একটা পয়েন্টে টাচ করেছে না? এটা যে কোনো নাম দিচ্ছি আমি এখানে, এটা নাম দিলাম আর দিলাম, চলো আর দিলাম, কোথাও আর লেখা নেই আর দিলাম, কিউ তো আছে একবার কিউ, ফের কিউ দেবো, তাহলে এখানে আমি না দিলাম আর নাম দিলাম। ঠিক আছে, তাহলে এবার শোনো ব্যাপারটা মন দিয়ে বোঝো। তাহলে ও বিন্দু থেকে, শোনো মন দিয়ে, ও বিন্দু থেকে দেখো, ও বিন্দু থেকে এক্স ওয়াই স্পর্শকের কিউ বিন্দুতে, ও বিন্দুকে লেখো, ও বিন্দুকে এক্স ওয়াই, দেখো এক্স ওয়াই স্পর্শকের কিউ বিন্দুতে, ঠিক আছে, যুক্ত করা হলো। হয়েছে, যেহেতু যুক্ত করা হয়েছে, এর ফলে বলো, এর ফলে ও কিউ রেখাটি বা ও কিউ রেখাটি বৃত্তকে কোন পয়েন্টে ছেদ করেছে বলো তো? বৃত্তকে কোন পয়েন্টে ছেদ করেছে? আর বিন্দু, ভেরি গুড, আর বিন্দুতে ছেদ করেছে, লেখা যাবে। যদি আর পয়েন্টে ছেদ করে তাহলে তোমরা কি বলতে পারবে অতএব ও আর না বলে লেখো ও কিউ গ্রেটার দেন ও আর, এটা বলা যাবে? ও কিউ গ্রেটার দেন ও আর, কারণ ও থেকে কিউটা তো বৃত্তের বাইরে আছে, তাহলে নিশ্চয়ই এই বাহুটা এর থেকে অনেক বড়। এবার এবং এবং ওপি সমান ও আর লেখা যাবে কি যাবে না? ওপি সমান ও আর লেখা যাবে কি যাবে না? কেন? দুটোই তো ব্যাসার্ধ, দুটোই ব্যাসার্ধ আছে না? তা ব্র্যাকেটে লিখবে দুজনেই একই বৃত্তের ব্যাসার্ধ, লিখবে একই বৃত্তের ব্যাসার্ধ। এত ঠিক আছে। তাহলে এই বাহুটা সমান, এই বাহুটা যদি এর থেকে ছোট হয় তাহলে এই বাহুটাও ওর থেকে ছোট হবে কি হবে না? তাহলে সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং ওপিটাও তাহলে ও আর এর থেকে ছোট, সরি ও কিউ এর থেকে ছোট, ওপিটা ও কিন্তু ছোট হবে কি হবে না? ছোট হবে, কারণ এই বাহুটা সমান, এই দুটো বাহু সমান আছে। এ বলছে আমি এর থেকে ছোট আছি রে, এ বলছে তাহলে তুই আমি তো সমান আছি, তুই ছোট হস তো আমি ছোট হবো, তাহলে ওপিটাও ও কিউ থেকে কি আছে? ছোট আছে। এটা হচ্ছে ছোটর চিহ্ন, মানে ওপিটা এর থেকে ছোট, বোঝা গেছে? তাহলে এবার এ যদি ছোট হয় তাহলে এইখানে যতগুলো আমি লাইন ড্র করব তাহলে সব থেকে কোন বাহুটা ছোট হবে? যে স্পর্শবিন্দু আমি, হ্যাঁ? তাহলে বলো তাহলে এখন তোমার লিখবে, আমি উপরে মিটাচ্ছি আমি, হ্যাঁ নিচে লেখা ধরবে না, ঠিক আছে? এটা ঠিক আছে থাক, আমি এটা মিটাচ্ছি, দেখো ভালো করে দেখো। তাহলে প্রমাণের পার্টটা আমি এখান থেকে লিখছি, এখানে কেবল এখন ও বিন্দু থেকে এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই আছে স্পর্শক, এক্স ওয়াই স্পর্শকের ওপর যতগুলি রেখা আঁকা যাবে তাদের মধ্যে ক্ষুদ্রতম কোনটা বলো? ওপি ক্ষুদ্রতম, ওপি ক্ষুদ্রতম। কারণটা কি? ওপিটা হচ্ছে কি স্পর্শবিন্দুগামী, তাহলে কারণটা কি বলবে? যেহেতু ওপি হলো
এটা না লিখলে চলবে, এটা তো প্রমাণ করবো আমরা, দরকার নাই। তাহলে সব থেকে কোনটা আমি ক্ষুদ্রতম বলো? ওপি। কেন বলো তো? তুমি দেখো এরকম আরো টানছো, একে টানলে, একে টানলে, দেখো তো একটা সময় গিয়ে এমন একটা পয়েন্ট, দেখো এই একমাত্র পয়েন্টটা বৃত্তকে ছেদ করেছে না? এর থেকে ছোট আর কেউ আছে কি? এও দেখো বাইরে, মানে বড় হয়ে যাচ্ছে, এও বড় হয়ে যাচ্ছে, এও বড় হয়ে যাচ্ছে, কিন্তু এ দেখো সব থেকে ছোট। যদি আবার এদিকে টানো, দেখো আবার বড় হয়ে যাচ্ছে না? সব থেকে কি বড় হচ্ছে, কিন্তু এই পয়েন্টটা সব থেকে ছোট। তাহলে কোনটা সবচেয়ে ক্ষুদ্রতম বলো? ওপি। আর আজকে জাস্ট প্রথমেই বললাম, যেই বাহুটা সব থেকে ক্ষুদ্রতম সে কি? লম্ব। তাহলে আমরা কি বলতে পারি, অতএব ওপি লম্ব কি তাহলে? এক্স ওয়াই। তাহলে লিখলাম কি ছিল এই যে আছে না আলফা, জাস্ট একটু বুঝে পড়তে হবে।